সংস্কার কমিশনের কয়েকটি সুপারিশ নিয়ে সিইসির আপত্তি, বললেন বাস্তবায়ন হলে খর্ব হবে ইসির ক্ষমতা, প্রিজাইডিং কর্মকর্তা হবে নিরপেক্ষরা, রংপুরে সানাউল্লাহ। সূচনা ফাউন্ডেশনের নামে রাষ্ট্রের অর্থ আত্মসাৎ, সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক, এসকে সুরের লকারে অভিযান চালাতে বাংলাদেশ ব্যাংকে প্রতিনিধি দল। ছেলেরা যায় নয়তো নিরীহ ছেলেরা যাওয়াদের অনেক সমস্যা হয়। আকাশপথের ভাড়ায় নৈরাজ্য, মধ্যপ্রাচ্য রুটে ৩ মাসে বেড়েছে ৪০,০০০ টাকা, বিপাকে প্রবাসী ও ওমরা যাত্রীরা, টিকিট কালোবাজারের সিন্ডিকেট ভাঙার দাবি। সময় সংবাদের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। সংস্কার কমিশনের কয়েকটি সুপারিশ নিয়ে আপত্তি জানালেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বলেছেন, সুপারিশ বাস্তবায়ন হলে ইসির ক্ষমতা খর্ব হবে। সকালে আগারগাঁওয়ে আরএফইডির টকে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। সংসদীয় আসন পুনর্বিন্যাসে আইন সংশোধনের ইঙ্গিত দেন সিইসি। তো 4টা বড় ম্যান্ডেটের মধ্যে প্রেসিডেন্সিয়াল ইলেকশন এবং পার্লামেন্টারি ইলেকশন, এই দুইটা বাদ দিয়া ডিলিমিটেশন অ্যান্ড দি ভোটার রেজিস্ট্রেশন, এই দুইটার মধ্যেই সুপারিশ দিয়েছে ওনারা আমাদের কাছ থেকে আস্তে আস্তে সরিয়ে নেওয়ার জন্য। এখন ডিলিমিটেশন বাদ দিলে যেটা হবে, আমাদের কাছ থেকে নিয়ে গেলে যেটা হবে, অথবা যদি এমন কোনো শর্ত দেওয়া হয় যাতে আমরা ফিক্স করতে না পারি, যারা অভিযোগগুলো দিয়েছে তাদের এই আবেদনগুলো যাতে বিবেচনার সময় যদি বাধা সৃষ্টি হয় আবার নতুন করে, তাহলে কিন্তু বিশাল একটা সমস্যা দেখা দিবে। আমরাই তো স্বাধীন, আমাদের চাইতে স্বাধীনতার মধ্যে আরেকটা স্বাধীন দিলে তার আরেকটা মুশকিল। এবারের নির্বাচনের প্রধান চ্যালেঞ্জ হবে হারানো নির্বাচনী ব্যবস্থা ফিরিয়ে আনা। ইসি এই সুযোগ হারাতে চায় না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সকালে রংপুরে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। দাবি করেন, বিগত সময়ে প্রিজাইডিং ও পোলিং অফিসাররা ঠিকভাবে কাজ করতে পারেনি, তবে এবার দায়িত্ব দেওয়া হবে নিরপেক্ষদের। শুধু এনআইডি সংশোধনের জন্য 3,88,000 আবেদন প্রক্রিয়াধীন আছে উল্লেখ করে নির্ভুল ভোটার তালিকা প্রস্তুত ও এনআইডিতে সঠিক তথ্য নিশ্চিত করতে সতর্কভাবে কাজ করার নির্দেশ দেন তিনি। মতবিনিময় শেষে নতুন ভোটারদের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিদর্শন করেন নির্বাচন কমিশনাররা। সকল প্রতিষ্ঠানের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়েছে প্রশ্নবিদ্ধ নির্বাচনের কারণে, যে আমাদের সবার ভাবমূর্তি পুনরুদ্ধার করতে হবে এবং সেটার একমাত্র উপায় হচ্ছে সুষ্ঠু নির্বাচন। এবং আমি নিশ্চিত সবাই এটা করতে বদ্ধপরিকর। পলিটিক্যাল গভর্নমেন্টের কোনো প্রভাবও নাই, ভবিষ্যতে ইনশাল্লাহ থাকবে না। আর বর্তমান নির্বাচন কমিশনের অধীনে যা যা করা প্রয়োজন তাই করা হবে, যাতে করে সবাই সমভাবে সবার দিকে তাকান। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে অন্তর্বর্তী সরকার চেষ্টা করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আমিরাতের আজমাইনে এক অনুষ্ঠানে যোগ দিয়ে প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠানোর ধারা অব্যাহত রাখারও আহ্বান জানান তিনি। জুলাই গণঅভ্যুত্থানে রাজপথের লড়াইয়ে অংশগ্রহণকারীদের ভূমিকার পাশাপাশি স্মরণ করা হয় প্রবাসীদের কথাও। অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রবাসীদের কল্যাণেও দেখা গেছে বিভিন্ন উদ্যোগ। সংযুক্ত আরব আমিরাত সফরে এসে এক অনুষ্ঠানে প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুলাই আন্দোলনের নেতা যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। শুক্রবার রাতে আজমান শহরে আয়োজন করা হয় সিএপি সম্বর্ধনার অনুষ্ঠানে উপদেষ্টা বলেন, প্রবাসীরা যেন বিনিয়োগ করে দেশের উন্নতিতে অবদান রাখতে পারেন, সেই উদ্দেশ্যে ছোট ছোট ক্ষেত্র তৈরি করার পদক্ষেপ নিয়েছে সরকার। ভোটাধিকার নিশ্চিতের ব্যাপারেও জোর দেয়া হচ্ছে বলেও জানান তিনি। প্রবাসীদের একটি দীর্ঘদিনের দাবি ছিল ভোটাধিকার। অন্তর্বর্তীকালীন সরকার প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা অত্যন্ত জটিল একটি বিষয় হলেও এ বিষয়ে ইতিমধ্যেই উদ্যোগ গ্রহণ করছে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ইতিমধ্যেই দেশে বিদেশের বিভিন্ন এক্সপার্টদের থেকে পরামর্শ নিচ্ছেন যে কিভাবে প্রবাসীদের ভোটাধিকার সম্পূর্ণরূপে নিশ্চিত করা যায়। যারা জুলাই গণঅভ্যুত্থানে এবং বিগত 16 বছর ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম করে দেশের জনগণের উপর জুলুম, নির্যাতন, গুম, খুনের মতো ঘটনা ঘটিয়েছে, তাদের বিচার করার মাধ্যমে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজনের যে দায়িত্ব নিয়েছে, সেই দায়িত্ব পালনে
আপনাদের সর্বাত্মক সহযোগিতা এবং সরকারের বিভিন্ন কার্যক্রমের ক্ষেত্রে আপনাদের মতামত প্রত্যাশা করছি। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রবাসীদের মধ্যকার দ্বিধা বিভক্তি দূর করার আহ্বান জানান আবুধাবি দূতাবাস ও বাংলাদেশ কনসুলেটের কর্মকর্তারা। আমি যতদূর চেষ্টা করছি এই সমাজকে শিখবার, এই সমাজকে জানবার, আমি চেষ্টা করছি আমাদের মানুষের সমস্যাগুলো বুঝবার, এবং আমি চেষ্টা করছি এই সমস্যার সমাধানের কি কি উপায় হতে পারে সেটার একটা রোডম্যাপ তৈরি করবার। গণঅভ্যুত্থানের মাধ্যমে আসলে বাংলাদেশের আর্থসামাজিক এবং রাজনৈতিক জীবনে শুধু পরিবর্তন আসেনি, আমি বলবো যে মানুষের মনোজগতেও একটি পরিবর্তন এসেছে। সিএপি সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজমান রাজ পরিবারের সদস্য শেখ মোহাম্মদ সাইদ রাশেদ হুমায়ুদ আল নোয়াইমি। সভাপতিত্ব করেন বাংলাদেশ কমিউনিটি নেতা ইয়াকুব সৈনিক। বক্তৃতা পর্ব শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। সূচনা ফাউন্ডেশনের নামে রাষ্ট্রের অর্থ আত্মসাতের অভিযোগে শেখ হাসিনা কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। দুদকের কর্মকর্তারা জানিয়েছেন, জাতীয় রাজস্ব বোর্ডের ওপর অবৈধ প্রভাব খাটিয়ে ফাউন্ডেশনকে করমুক্ত করিয়ে নেন সায়মা। এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের অটিস্টিক সেল ব্যবহার করে ভুয়া প্রকল্পের মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। সম্প্রতি পূর্বাঞ্চলে 10 কাঠা প্লট জালিয়াতির ঘটনায় পুতুলের বিরুদ্ধে মামলা করে দুদক। এছাড়া যোগ্যতা না থাকা সত্ত্বেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে সায়মা নিয়োগে শেখ হাসিনার প্রভাব খাটানোর অভিযোগও অনুসন্ধান করছে সংস্থাটি। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে. সুর চৌধুরীর গোপন লকারে কি আছে তা জানতে এখন কেন্দ্রীয় ব্যাংকে দুর্নীতি দমন কমিশন দুদক টিম। গত 19 জানুয়ারি রাজধানীর ধানমন্ডিতে সুরের বাসায় অভিযান চালায় দুদক। এ সময় 16,25,000 টাকা জব্দের পাশাপাশি তার নামে বাংলাদেশ ব্যাংকে থাকা ভল্টের তথ্য পায় দুদক। পরে সংস্থাটি জানতে পারে কেন্দ্রীয় ব্যাংকে কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের মূল্যবান সামগ্রী রাখার লকার সেটি। এরপর দুদক বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়ে লকার পরীক্ষা করার অনুমতি চায়। সাড়া দেয় কেন্দ্রীয় ব্যাংক। সম্পদের বিবরণী নোটিশের জবাব না দেয়ায় দুদকের করা মামলায় সুর এখন কারাগারে। 5 আগস্টের পর জেল থেকে যেসব আসামি পালিয়ে গিয়েছিল তাদের অধিকাংশকেই ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। চুরি ছিনতাই বেড়েছে স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অপরাধীদের গ্রেফতার করে যত দ্রুত সম্ভব অপরাধ কমিয়ে আনার চেষ্টা করছে সরকার। প্রায় 700-এর মতো এখনো বাইরে রয়ে গেছে, আর যারা ছিল তাদের সবাই আবার বন্দি করে কারাগারে রাখা হয়েছে। তাদের আবার ধরে তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আনা হয়। যেই ধরা পড়বে তারই আইনের আওতায় নিয়ে আনা হবে। ছিনতাই চাঁদাবাজি হচ্ছে এবং যারা করতেছে তারা ধরাও পড়তেছে, আবার ছাড়া পাওয়ার পরে আবার তারাও আবার এর ভিতরে করতেছে। এটা সত্যি কথা। তা আমরা চেষ্টা করতেছি এটা যে যতভাবে হোক কমায় আনার জন্য। আকাশপথের ভাড়ায় নৈরাজ্য চলছে। সপ্তাহে সপ্তাহে বাড়ছে টিকিটের দাম। বিশেষ করে মধ্যপ্রাচ্যগামী এয়ারলাইন্সগুলোর ভাড়া 3 মাসে বেড়েছে 30 থেকে 40,000 টাকা। ক্ষতিগ্রস্ত হচ্ছেন ওমরাহ সহ সাধারণ যাত্রী ও প্রবাসীরা। সিন্ডিকেট ভাঙতে সরকারকে উদ্যোগ নেওয়ার দাবি যাত্রীদের। টিকিট কালোবাজারি বন্ধে একই দাবি এজেন্সিগুলোর। এ খাতের নৈরাজ্যে নতুন করে হাওয়া লাগিয়েছে শুল্ক বাড়ানোর সিদ্ধান্তে, বলছেন বিশেষজ্ঞরা। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। প্রবাসীরা যে কষ্ট করে বাইরে যায় সেই হিসাবে বিমান ভাড়া বা সরকারের সবকিছু একটা নিয়ন্ত্রণে রাখা উচিত। দেশ ছেড়ে বিদেশ পাড়ি। জুলাই আগস্ট পট পরিবর্তনের পর এসব প্রবাসীদের জন্য শাহজালাল বিমানবন্দরে নানা সুবিধা যোগ হলেও ধরাশায়ী হচ্ছেন টিকিট কিনতে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে কোনো রুটের টিকিট মূল্য শেষ 3 মাসে হয়েছে প্রায় দ্বিগুণ। বিদেশ যাওয়ার আগেই বাড়তি এই চাপ আর্থিক সংকটে ফেলেছে তাদের। গত কয়েক বছরের এই টিকিট কালোবাজারি। আসার সময় আমাদের 70,000 টাকার মতো আপ ডাউন টিকিট পাওয়া যায়, কিন্তু এখানে তো শুধু সিঙ্গেল টিকিটে 90,000, 95, 1,85,000 এরকম লাগে। মধ্যবিত্ত ছেলেরা যায়, নয়তো নিরীহ ছেলেরা যাওয়াদের অনেক সমস্যা হয়। সিন্ডিকেটে দৌড়াতে বেশি চাপে পড়েছে ওমরা যাত্রী ও সংশ্লিষ্ট এজেন্সিগুলো। কম খরচে ওমরা করতে চাওয়া যেমন অনিশ্চিত হয়ে পড়ছে, তেমনি প্যাকেজ তৈরি করতে গিয়ে অস্বস্তিতে এজেন্সি মালিকরা। বিগত সময়গুলোতে দেখেছি যে একটা সিন্ডিকেট, তো এখন বর্তমান সময় কেন সেই একই রকম সিন্ডিকেটের মধ্যে পড়ে গেছি আমরা তো আসলে বুঝতে পারছি না। এয়ারলাইন্সের
পলিসি বা তাদের সফটওয়্যারটা ওইভাবে মেকানিজম করা যে সাপ্লাই যত কম হবে বা ডিমান্ড যত বাড়তে থাকবে তত টিকিটের প্রাইসগুলো বাড়তে থাকবে। জ্বালানি খরচ না বাড়লেও সৌদিগামী বিভিন্ন এয়ারলাইন্সের মার্চের টিকিটের দাম এখনই দাঁড়িয়েছে ৯৫,০০০ থেকে ১,১০,০০০ টাকা, যা ৩ মাস আগেও ছিল ৭৫ থেকে ৮০,০০০ টাকায়। আকাশপথের লাগামহীন ভাড়ায় যোগ হওয়া বাড়তি শুল্ক মরার ওপর খাড়ার ঘা হচ্ছে বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। সরকার নিজেই বাড়িয়ে দিচ্ছে, এক্সাইজ ডিউটি বসিয়েছে, ট্রাভেল ট্যাক্স বাড়িয়েছে, হ্যাঁ ডোমেস্টিকে ২০০ টাকার উপরে বেড়েছে, হ্যাঁ ইন্টারন্যাশনালে ক্ষেত্র ভেদে 25% পর্যন্ত বেড়েছে। সো এইটা তো অ্যাড আপ হচ্ছে টু দি টিকিট ফেয়ার। সো আমি একদিকে সরকার হয়ে আমি বলছি যে তোমরা ভাড়া কমাও, আবার অন্যদিকে আমি ভাড়া বাড়িয়ে দিচ্ছি। এইটাতে কি দাঁড়াচ্ছে? এটাতে তো একটা সম্পূর্ণ বৈপরীত্য দেখা যাচ্ছে। তথ্য বলছে ইতিহাদ সহ কিছু ফ্লাইট বন্ধ হয়েছে বাংলাদেশ থেকে, কিন্তু ভাড়া বাড়াচ্ছে মূলত কৃত্রিম সংকট সৃষ্টি করা গ্রুপ টিকিটিং। মধ্যপ্রাচ্যগামী প্রবাসীদের পুঁজি করেই টিকিট কালোবাজারি সিন্ডিকেট গড়ে তুলেছে একটি চক্র। এ বিষয়ে যাত্রীদের বরাবরের মতো অভিযোগ এবং স্টেক হোল্ডারদের নানা পরামর্শ থাকা সত্ত্বেও কোনো পরিবর্তন মিলছে না। বিষয়টি গুরুত্বের সঙ্গে না দেখলে টিকিট কালোবাজারি সিন্ডিকেট বন্ধ হবে না বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সরাসরি চলে যাচ্ছি সেখানে। দেশের কিন্তু জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে। আমরা যদি মনে করি আমাদের ৩১ দফা এর উপর আর দুনিয়াতে কিছু নাই, সেটাও সঠিক হবে না। আমরা ৩১ দফা নিয়ে জনগণের কাছে যাব আগামী নির্বাচনে, এবং জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে সেটা পাস করতে হবে। আর কোনো দল, আর কোনো গোষ্ঠী যদি মনে করে তাদের কোনো দাবি আছে, তাদের কোনো সংস্কারের প্রস্তাব আছে, তাদের কোনো পরিবর্তনের প্রস্তাব আছে, তাদেরকেও জনগণের কাছে যেতে হবে। তারা এখানে বসে কিছু বিজ্ঞ মানুষ যদি মনে করেন তারা বসে সিদ্ধান্ত দেবেন আগামীর বাংলাদেশ, যে যতই বিজ্ঞ হোক, বাংলাদেশের মানুষের মালিক, যারা দেশের মালিক, তাদের চেয়ে বিজ্ঞ কেউ হওয়ার সুযোগ নাই। গণতন্ত্রে সেইটার কোনো সুযোগ নাই। তাদের কোনো প্রস্তাব থাকলে তাদেরকে জনগণের কাছে যেতে হবে, জনগণের ম্যান্ডেট নিতে হবে, ম্যান্ডেট নিয়ে সংসদে আসতে হবে। সুতরাং জনগণ সিদ্ধান্ত নেবে। আর যেই সমস্ত সংস্কার প্রস্তাবে যে ঐক্যমত হবে, বর্তমানে যেমন কিছু আমরা তো আগেই বলেছি, 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, 2 কক্ষ বিশিষ্ট সংসদ, প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর যে ক্ষমতার ভারসাম্য সহ আরও কিছু বিষয় আছে যেগুলোতে জাতীয় ঐক্যমত হবে। সেই সংস্কারগুলো তো সময় লাগার কোনো কারণ নেই। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল KM শফিউল্লাহ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকাল 8:45টায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক। আজ বাদজোহর রূপগঞ্জের আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় মাঠে জেনারেল শফিউল্লাহর প্রথম জানাজা এবং বাদ আসর আর্মি কেন্দ্রীয় মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। 90 ঊর্ধ্ব শফিউল্লাহ দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। ডায়াবেটিস, হাইপারটেনশন, থাইরয়েডে জটিলতা, ফ্যাটি লিভার, ডিমেনশিয়া সহ নানা স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ছিলেন তিনি। দীর্ঘদিন চলাফেরা করতেন স্ট্রেচারে। বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, বাংলাদেশে সুলভ মূল্যে বিদ্যুৎ সরবরাহ করতে চায় চীন। এছাড়া বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনাও আছে দেশটির। রোববার গাজীপুরে স্থানীয় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে অংশ নেন চীনা রাষ্ট্রদূত। এ উপলক্ষে জাতীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান। বলেন, চীন ও জামায়াত বাংলাদেশের মানুষদের পাশে ছিল, আছে এবং থাকবে। বাংলাদেশের উন্নয়নে চীন গুরুত্বপূর্ণ অংশীদার বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশের উন্নয়নে চীন আমাদের অতি গুরুত্বপূর্ণ অংশীদার।
আমরা চাই যে চীনের সাথে আমাদের ভাষাগত এই বন্ধন আরও সুদৃঢ় হবে, তাহলে আমাদের হৃদয়ের বন্ধনও আরও সুদৃঢ় হবে। চায়নার সরকার ইতিমধ্যেই বাংলাদেশে অনেকগুলা কল্যাণমূলক কাজের পদক্ষেপ নিয়েছেন। আমরা আশা করব চাইনিজ ভাষা শিক্ষার একটা উচ্চতর একাডেমি তারা এখানে গড়ে তুলবেন। জনগণের কষ্ট হচ্ছে স্বীকার করে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছেন, অনেক সংস্কারের কথা শোনা গেলেও সবার আগে অর্থনৈতিক সংস্কার করতে হবে। সকালে আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড ভবনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, সব জিনিসপত্রের দাম একত্রে বাড়বে না, আবার কমবেও না। বাজার স্থিতিশীলতার জন্য তিনি সাংবাদিকদের সহায়তা চেয়েছেন। উপদেষ্টা বলেন, সরকার যৌক্তিকভাবে রাজস্ব আয়ের বিপরীতে যৌক্তিক ব্যয় করবে। এ সময় তিনি ব্যবসায়ীদের কর সংক্রান্ত হয়রানি বন্ধে আশ্বস্ত করেন। যতটুকু আপনাদের দেনা থাকে সেটা আপনারা পরিশোধ করুন, এবং সেই সঙ্গে আমরা আশ্বস্ত করি যে দেনা পরিশোধ করতে গেলে কোনো রকম আমরা বেআইনি বা অযৌক্তিক কোনো চাহিদা আপনাদের করা হবে। একটা অফিসিয়ালি তো অযৌক্তিক চাহিদা করা হবেই না, আবার অফিসে টেবিলের নিচে যে চেয়ারের নিচে দিয়ে কোনো রকম অযৌক্তিক যদি চাকরি থাকে সেটা করা হবে না। অর্থাৎ এই দুইটা ইনশিওর করলে আমি আশা করি ব্যবসায়ীকে সহযোগিতা করবেন। আর মাত্র 5 দিন পর অসংখ্য গল্প কথার সমাহার নিয়ে আসছে অমর একুশে বইমেলা। নানা রঙে সেজে উঠছে সোহরাওয়ার্দী উদ্যানের মেলা প্রাঙ্গণ। স্টল, প্যাভিলিয়ন নিয়ে প্রকাশকদের ব্যস্ততা যেমন চলছে জানিয়েছেন মার্জিয়া শ্রেয়া। ছোট বড় কাঠের টুকরো থেকে আস্ত বুকশেলফ, সাদা ককশিটে কয়েকবার করে পড়ছে রঙের প্রলেপ। বাঁশ কাঠের মেলবন্ধনে যে আকার দেয়া হয়েছে তাতে বেশ স্পষ্টই বোঝা যাচ্ছে কোনটি স্টল আর কোনটি প্যাভিলিয়ন। এই সব আয়োজন জানান দিচ্ছে প্রাণের মেলার জন্য অপেক্ষার প্রহর শেষ হচ্ছে সহসাই। দ্রুতলয়ে কাজ করছেন রং ও কাঠ মিস্ত্রিরা। সকাল থেকে রাত অবধি চলছে তাদের কর্মযজ্ঞ। লক্ষ্য, জানুয়ারি শেষ না হতেই স্টল প্যাভিলিয়নকে চূড়ান্ত রূপ দেয়া। মালিক বলছে 1 তারিখের আগে হয়তো যত দ্রুত সম্ভব আমাদের কাজ শেষ করতে হবে। আমরা 3টে ডবল স্টলের কাজ নিয়েছি, এই কাজ আর 2 দিন পর কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। রঙের কাজ আর 3 দিন লাগবে। বেশি বাকি নাই, কাজ পুটিং এর কাজ হয়ে গেছে, রঙের কাজ বাকি আর কি, ফিনিশিং এর কাজের প্রেসার একটু বেশি। সিলিং বাকি আছে, সাইনবোর্ড বাকি আছে, এই তো কাউন্টার করে ফেলছি। প্রকাশকরা ব্যস্ত সময় পার করলেও বাংলা একাডেমি থেকে নির্ধারিত নিয়ম কানুনের বেড়াজালে কিছুটা দোলাচলে আছেন প্রকাশকরা। বইমেলায় আমাদের স্টলের সেলফগুলো বানানো হয়েছে, রঙের কাজ চলছে, যথাসময়ে ইনশাআল্লাহ সবার কাজই হয়তো কমপ্লিট হবে। এই কাজগুলো সকাল 9টা থেকে রাত 12টা পর্যন্ত বিভিন্ন শ্রমিকরা কাজ করছে। বাংলা একাডেমি এবার যে নীতিমালা তৈরি হয়েছে সেখানে বলা হচ্ছে পেভিলিয়ন 4 পাশ বন্ধ থাকবে, 2 পাশে 2টা দরজা থাকবে। কিন্তু এরই মধ্যে আমি যা দেখতে পাচ্ছি অধিকাংশ পেভিলিয়ন যেগুলা অবকাঠামো তৈরি করেছে তারা 4 পাশ খোলা রেখেই অবকাঠামো তৈরি করছে। প্রকাশকদের শঙ্কার বিষয়টি জানানো হলে নিশ্চিত কোনো উত্তর পাওয়া যায়নি। দোকানগুলো স্বাধীনভাবে তাদের রুচি অনুযায়ী, নান্দনিক বোধ অনুযায়ী তারা সাজাচ্ছেন। সেখানে বাংলা একাডেমি বৈচিত্র্যে বিশ্বাস করে। প্রকাশকরা আমাদেরকে জানিয়েছেন যারা পেভিলিয়ন পেয়েছেন যে তারা খোলা রাখতে চান। বিষয়টি আমরা ভাবছি, কমিটিতে নিয়ে যাওয়া হবে এবং এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আর মাত্র 5 দিন, কাঠ, বাঁশ, রঙে ঘেরা এই প্রাঙ্গণে কথা, গল্প, আখ্যানের পসরা সাজানোর অপেক্ষায় প্রকাশকরা, আর বইপ্রেমীরা নতুন বইয়ের গন্ধ নেওয়ার প্রতীক্ষায়। সকল প্রতীক্ষার অবসান হোক। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ, ঢাকা। গ্রিনল্যান্ড কিনতে ডেনমার্কের প্রধানমন্ত্রীকে ফোন দিয়ে হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেশ কয়েকজন ইউরোপীয় কর্মকর্তার বরাত দিয়ে ডেনমার্কের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে ডোনাল্ড ট্রাম্পের এমন ভয়ঙ্কর আচরণের খবর প্রকাশ করেছে ফিনান্সিয়াল টাইমস।
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই গ্রিনল্যান্ড কিনে নেওয়ার হুঙ্কার দিয়ে আসছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার গ্রিনল্যান্ডের মালিকানা নেওয়ার জন্য ডেনমার্কের প্রধানমন্ত্রীকে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বর্তমান ও সাবেক ইউরোপীয় কর্মকর্তাদের বরাত দিয়ে এমন চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প ফোনে ডেনমার্কের প্রধানমন্ত্রীর সঙ্গে জোর জবরদস্তি করেন। কেন তিনি গ্রিনল্যান্ডকে বিক্রি করবেন না সে ব্যাপারে তাকে জেরা করেন। গ্রিনল্যান্ডের মালিকানার ইচ্ছা ছাড়াও ক্ষমতায় বসেই বেশ কিছু কঠোর সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। এর মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্যপদ প্রত্যাহার করে নেন তিনি। তবে শনিবার লাস ভেগাসে এক র্যালিতে পুনরায় WHO-তে যোগ দেওয়ার সম্ভাবনার কথা জানান তিনি। এই সময় তিনি জানান, এই সংস্থায় 32 কোটি জনগণের দেশ যুক্তরাষ্ট্র $50 কোটি অনুদান দিচ্ছে, আর 140 কোটি জনগণের দেশ চীন মাত্র $3.90 লাখ অনুদান দিচ্ছে। লাস ভেগাসের র্যালিতে যুক্তরাষ্ট্রে $1 লাখ কোটি বিনিয়োগের জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানান ট্রাম্প। এর আগে ওয়াশিংটনে $60,000 কোটি বিনিয়োগের আশ্বাস দেয় রিয়াদ। সৌদি আরবের চেয়ে বহুগুণে বেশি তরল স্বর্ণ যুক্তরাষ্ট্রে আছে বলে দাবি ট্রাম্প। সৌদি আরবের মজুদে প্রচুর তরল স্বর্ণ আছে, আমাদের আরো বেশি আছে। আমাদের কাছে সৌদি আরবের চেয়ে বেশি আছে। অন্য যে কোনো দেশের চেয়ে আমরা অনেক বেশি পেয়েছি, তবে পরিবেশের কারণে এটি ব্যবহার করি না। এদিকে কোনো নোটিশ ছাড়াই গভীর রাতে কমপক্ষে 15 জন স্বাধীন পরিদর্শক জেনারেলকে বরখাস্ত করেন ট্রাম্প। এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের আইনের লঙ্ঘন বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। কেননা আইন অনুযায়ী সিনেট অনুমোদিত কোনো পরিদর্শক জেনারেলকে বরখাস্ত করার আগে কংগ্রেসকে 30 দিনের নোটিশ দিতে হবে। মালিহা সুরবার্দি, সময় সংবাদ। দেখছেন সময় সংবাদ। খেলার খবর আবারও শুরু হচ্ছে বিপিএল এর ঢাকা পর্ব। দিনের প্রথম ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে ফরচুন বরিশাল। শীর্ষে 2 থেকে ফাইনাল খেলার বাড়তি সুযোগ নিতে এই ম্যাচে জয়ের দিকেই নজর রাখছেন বরিশাল অলরাউন্ডার মোহাম্মদ নবী। এবারের আসরের উইকেটেরও প্রশংসা করেছেন তিনি। হোম অফ ক্রিকেটে ম্যাচ শুরু দুপুর 1:30টায়। এছাড়া সন্ধ্যা 6:30টায় টেবিল টপার রংপুর রাইডার্স মুখোমুখি হবে দুর্বার রাজশাহীর। বাংলাদেশের উইকেট মানেই স্পিনিং আর লো স্কোরিং ম্যাচ, এমন ধারণা নিয়েই বিপিএলে এসেছিলেন বিদেশি ক্রিকেটাররা। মোহাম্মদ নবীও তাদের একজন। তবে এবারের চিত্রটা পুরোপুরি ভিন্ন। স্পিনারদের পরিবর্তে দাপট দেখাচ্ছেন পেসাররা। 200+ স্কোর দেখা যাচ্ছে হরহামেশাই, যা বাড়াবে বাংলাদেশি ব্যাটারদের আত্মবিশ্বাস। আগে স্পিনাররা সর্বোচ্চ উইকেট শিকারী হতো, তবে এবার পেসাররা ভালো করছে। মানসম্মত উইকেট হওয়ায় এমন হচ্ছে। বাংলাদেশে কয়েকজন আন্তর্জাতিক মানের বলার দেখেছি। পিচ ভালো হলে ব্যাটারদের পারফরমেন্সও ভালো হয়ে যায়, বল মারতে পারে। উইকেট স্লো হলে বল স্লো হয়ে যায়, তাই এটা বাংলাদেশের ব্যাটারদের অনেক সহায়তা করবে। স্ট্রাইক রেটও বাড়বে। ঢাকা পর্বের প্রথম ম্যাচেই মাঠে নামবে টেবিলের 2 নম্বরে থাকা ফরচুন বরিশাল। প্রতিপক্ষ সিলেট স্ট্রাইকার্স। তাদের বিপক্ষে ফেভারিট মুশফিক নবীরাই। তারপরও ফাইনাল খেলার বাড়তি সুযোগ পেতে ঝুঁকি মুক্ত থাকতে চান আফগান অলরাউন্ডার। অধিনায়ক তামিম ইকবালের সঙ্গেও বোঝাপড়া বেশ ভালো। প্রতিটি ম্যাচ আমাদের কাছে গুরুত্বপূর্ণ। শীর্ষ 2-এ সবাই থাকতে চায়, সবাই চায় ফাইনালে ওঠার জন্য বাড়তি একটা সুযোগ পেতে। বেশিরভাগ সিনিয়রই এ দলে। মুশফিক রিয়াদদের সঙ্গে আমিও মাঝে মাঝে পরামর্শ দেই। আমরা তামিমকে সহায়তা করি। সে অনেক সময় বাউন্ডারিতে থাকে, আমরা তখন পরামর্শ করি কাকে কোথায় ফিল্ডিং করানো যায়, কাকে ওই মুহূর্তে বোলিংয়ে আনলে ভালো হয়। এদিকে সন্ধ্যার ম্যাচে টেবিল টপার রংপুর রাইডার্স মুখোমুখি হবে দুর্বার রাজশাহীর। পেমেন্ট ইস্যু থেকে শুরু করে নানা বিষয় নিয়ে পদ্মাপাড়ের দলটা জন্ম দিয়েছে আলোচনার। বিতর্ক এড়াতে এদিন অনুশীলন করলেও নির্ধারিত সংবাদ সম্মেলনে আসেননি দলের কোনো প্রতিনিধি। অন্যদিকে প্রথম দল হিসেবে প্লে অফ আগেই নিশ্চিত রংপুর রাইডার্সের। সামর্থ্য বিবেচনায় এই ম্যাচে এগিয়ে তারাই। যদিও চট্টগ্রাম পর্বে তাদের একমাত্র হারের স্বাদ দিয়েছে এই রাজশাহী। টেবিলের শীর্ষস্থান ধরে রাখতে তাই এ ম্যাচে বেশ সাবধানী থাকবে রাইডার্স। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সংস্কার কমিশনের কয়েকটি সুপারিশ নিয়ে সিইসির আপত্তি, বললেন বাস্তবায়ন হলে খর্ব হবে ইসির ক্ষমতা। প্রিজাইডিং কর্মকর্তা হবে নিরপেক্ষরা, রংপুরে সানাউল্লাহ। সূচনা ফাউন্ডেশনের নামে রাষ্ট্রের অর্থ আত্মসাৎ, সাইমা ওয়াজিদ পুতুলের বিরুদ্ধে অনুসন্ধানে দুদক। এসকে সুরের লকারে অভিযান চালাতে বাংলাদেশ ব্যাংকে প্রতিনিধি দল। এই ছিল সময় সংবাদের, সঙ্গেই থাকুন সময়।